আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটু আমরা হাইপার টেনশন মানে হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করা হবে। রক্তচাপ নিয়ে আলোচনা করতে গেলে প্রথম যেটা হচ্ছে আমাদের জানতে হবে রক্তচাপ কি। ঠিক আছে, মানে ব্লাড প্রেশার কি। ব্লাড প্রেশার হচ্ছে যখন আমাদের আটারি দিয়ে, মানে সোজা কথা ধমনী দিয়ে, যেটা পাইপ, তো এরকম পাইপ দিয়ে একটা কি হচ্ছে, একটা পাইপ দিয়ে কি হচ্ছে আমরা ব্লাডটা চলাচল করে, তাই তো। এই পাইপ দিয়ে মানে আমাদের সোজা কথা আর্টারি দিয়ে যখন এই ব্লাডটা চলাচল করছে তখন কি করছে তারা, তারা চারিদিকে, ওরা কি করে চারিদিকে একটা প্রেসার ক্রিয়েট করে। সেটা কোথায় প্রেসারটা ক্রিয়েট করছে না, এই যে ব্লাড ভেসেলস এর যে ওয়াল আছে, বিশেষ করে আর্টারির যে ওয়াল আছে, সেই দেয়ালে, সেখানে কি হচ্ছে একটা প্রেসার ক্রিয়েট করছে, মানে একটা প্রেসার দিচ্ছে। ঠিক আছে, মানে একটা চাপ দিচ্ছে। ঠিক আছে, যে ঠিক এরকমই চারিদিকে একটা এরকম চারিদিকে একটা চাপ দিচ্ছে। এই যে একটা আঠারিয়া যে ওয়ালটা আছে, ওয়ালের চারিদিকে একটা চাপ দিচ্ছে। সেই যে চাপ, সেই চাপটাকে বলা হচ্ছে কি না হচ্ছে ব্লাড প্রেশার, মানে রক্তচাপ। এটা হচ্ছে নর্মালি থাকে। এবার হচ্ছে রক্তচাপ মানে কখন হাইপার টেনশন হচ্ছে। হাইপার টেনশন মানে হচ্ছে যখন হচ্ছে প্রেশারটা বেড়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাপ আছে, সেই পরিমাপের পরে হচ্ছে প্রেশারটা যখন বেড়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে হাইপার টেনশন। সেটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথম হচ্ছে ব্লাড প্রেশার কি জানা গেল, মানে রক্তচাপ কি জানা গেল, কিভাবে হচ্ছে জানা গেল। এবার যে এই যে রক্তচাপটা আমরা যে মেজার করি, নর্মালি আমরা দুটো ব্লাড প্রেশার আমরা ক্যালকুলেট করি। একটা হচ্ছে কি না সিস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক কথা অর্থ হচ্ছে কি সংকোচন করা। সিস্টোলিক কথা অর্থ হচ্ছে কি সংকোচন করা, মানে যখন সংকুচিত হচ্ছে কে না আমাদের হার্ট, মানে আমাদের হৃৎপিণ্ড যখন সংকুচিত হচ্ছে তখন যে ব্লাড প্রেশারটা মেজার করা হচ্ছে সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, মানে সিস্টোলিক বিপি, এসবিপি। যখন আমাদের হার্টটা হচ্ছে রেস্টে আছে, তাহলে একটা বিটস হয়ে গেলে তখন রেস্ট আছে, যে রেস্টিং ফেজে যে ব্লাড প্রেশারটা আমরা মেজার করছি, সেই মেজারমেন্টে সেই ব্লাড প্রেশারটা হচ্ছে কি ডায়াস্টোলিক বিপি বা হচ্ছে ডিবিপি। এবারে তো বুঝতে হবে যে এই যে প্রেশারটা ক্রিয়েট করছে ব্লাড, মানে হার্ট কন্ট্রাকশন করছে একটা রক্তচাপ, একটা রেস্টিং এর সময় একটা রক্তচাপ, এই যে দুটো ব্লাড, এই যে আমরা কিভাবে লিখি, উপরে যেটা লিখি সেটা হচ্ছে কি সিস্টোলিক বিপি, আর নিচের দিকে যেটা থাকে লিখি সেটা হচ্ছে ডায়াস্টোলিক বিপি। ঠিক আছে, তাহলে ডায়াস্টোলিক বিপি সিস্টোলিক বিপি কি বোঝা গেল, এবং রক্তচাপ কি বোঝা গেল। হাইপার টেনশন বুঝতে হবে। এবার দেখা যাচ্ছে যে আমরা যে এই যে চাপটা ক্রিয়েট করছে, নর্মালি আমরা কিন্তু আর্টারিয়াল ব্লাড প্রেশারই মেজার করি। কি বেশি ব্লাড মেজার করি না, আর্টেরিয়াল, মানে ধমনীতে যে ব্লাড প্রেশারটা হয় সেটা মেজার করি, নট ভেনাস, ভেনে নয়। এই যে নর্মালি দেখা যাচ্ছে যে একটা যে আমাদের যে শিরা সরি ইয়ে আছে, আটারি আছে, একটা যে আটারি আছে, নর্মালি দেখা যাচ্ছে যে আটারির ডায়ামিটারটা কিন্তু খুব, দেখো ভিতরের ডায়ামিটারটা কিন্তু অনেক বেশি থাকে। মানে সোজা কথা আটারিটা হচ্ছে কি না পাতলা হচ্ছে, তার ওয়াল গুলো কি পাতলা। কিন্তু দেখা যায় যখন প্রেসার প্রেসার যখন হাইপার টেনশন হচ্ছে তখন কিন্তু তার ভিতরে ডায়ামিটারটা দেখতে পাচ্ছ যে কিছু মোটা হয়ে গেছে, মানে থিক হয়ে গেছে। এবার হচ্ছে ঠিক হয়ে গেছে। দেখো এই যে নর্মাল অবস্থা একটা, একটা প্রি হাইপার টেনশন স্টেজে একটা, আর এই হচ্ছে কি হাইপার টেনশন। নর্মালি কতটা ডায়ামিটারটা ছিল দেখো, আস্তে আস্তে প্রি হাইপার টেনশনের ডায়ামিটারটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তারপর আরো ডায়ামিটার ছোট হয়ে ন্যারো হয়ে যাচ্ছে, যে লুমেনটা আছে লুমেনটা ন্যারো হয়ে যাচ্ছে। হুম। এইবার আমরা যে হাইপার টেনশনের যদি আমরা ঠিকঠাক মানে যে নাম্বার গুলো যদি না জানি, কোনটা নর্মাল কোনটা প্রি হাইপারটেনসিভ বা এলিভেটেড হাইপারটেনসিভ, স্টেজ 1 স্টেজ 2, কোনটা হাইপারটেনসিভ ক্রাইসিস, সেগুলো কিন্তু আমরা ভ্যালুগুলো আমাদের জানতে হবে। এই ভ্যালুগুলো জানতে গেলে কি করতে হবে, আমাদের নর্মাল বিপি আমরা ভাবছি যে ডায়াস্টোলিক বিপি আর সিস্টোলিক বিপি, যদি আমরা উপরেরটা সিস্টোলিক ধরি 120, নিচেরটা হচ্ছে 80, এদের যদি নিচে থাকে 120 নিচে এবং 80 নিচে যদি থাকে আমরা হচ্ছে কি বলবো, যে এটা নর্মাল। এলিভেটেড কি বলছে, এলিভেটেড এলিভেটেড কি হচ্ছে না 120 থেকে 29 এবং 180, 100 120 থেকে 129, এবং হচ্ছে নিচেরটা 80 নিচে থাকছে, তাহলে কি হচ্ছে না এটা হচ্ছে আমাদের অ্যান্ড আছে ভিতরে, দেখো অ্যান্ড দুটোই লাগবে, এটাও লাগবে এটাও লাগবে, মানে সিস্টোলিক বিপি এবং ডায়াস্টোলিক বিপি দুটোই লাগবে। এখানেও সিস্টোলিক বিপি এবং ডায়াস্টোলিক বিপি দুটোই লাগবে। এবার হচ্ছে কি, তাহলে নর্মাল হলো, এলিভেটেড ব্লাড প্রেশার হলো। এবার যে স্টেজ অন হাইপারটেনশন, স্টেজ অন হাইপারটেনশন মানে আমাদের সিস্টোলিক বিপি হচ্ছে 130 থেকে 139, 130 থেকে 129, 130 থেকে 139, অথবা
যে কোনো একটা, হয় সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক, যে কোনো একটাই বাড়লে হবে। ওই 80 থেকে 89, 80 থেকে 89, 80 থেকে 89। স্টেজ 2 হাইপারটেনশন কি না, স্টেজ 2 হাইপারটেনশন হচ্ছে আমাদের 140 প্লাস এবং 90 প্লাস। এটা কিন্তু আছে, যে কোনো একটাই, হয় সিস্টোলিকটা বাড়ছে, নয় হচ্ছে ডায়াস্টোলিকটা বাড়ছে, যে কোনো একটা বাড়লে কিন্তু আমাদের স্টেজ 2 হবে হাইপারটেনশন। এবার হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি এবং হাইপারটেনসিভ আর্জেন্সি, দুটোকে এক কথায় বলা হয় হাইপারটেনসিভ ক্রাইসিস। দুটোকে এক কথায় বলা হচ্ছে যে হাইপারটেনসিভ ক্রাইসিস। যদি সিস্টোলিক বিপি 180 হয়, অথবা অর ডায়াস্টোলিক বিপি 140, 120 বেশি হয়, তাহলে সিস্টোলিক বিপি 180-র বেশি হবে এবং ডায়াস্টোলিক বিপি 120-র বেশি হবে, অথবা দুটোই আছে, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটোই 180 এবং 120 বেশি, তখন তাকে আমরা বলা হবে যে হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিস হচ্ছে এমার্জেন্সি হতে পারে এবং আর্জেন্সি হতে পারে। শুধুমাত্র শুধুমাত্র যদি আমাদের সিস্টোলিক বিপি 180 বেশি, অথবা ডায়াস্টোলিক বিপি 120 বেশি, অথবা দুটোই হচ্ছে, সিস্টোলিক বিপি 180 বেশি এবং ডায়াস্টোলিক বিপি 120 বেশি হচ্ছে, যদি কোনো এন্ড অর্গান ড্যামেজ না থাকে, তখন তাকে বলা হচ্ছে কি হাইপারটেনসিভ আর্জেন্সি। যদি কোনো এন্ড অর্গান ড্যামেজ থাকে তখন সেটাকে বলা হবে হাইপারটেনসিভ এমার্জেন্সি। আমরা পরে এটা আলোচনা করবো ভালো করে, কোনটা হাইপারটেনসিভ এমার্জেন্সি কোনটা আর্জেন্সি বলছি। এবার বিপি যে আমরা যে বলছি, যে এই ভ্যালু গুলো বলছি, এই যে প্রত্যেকটা ভ্যালু একটা কিন্তু মেজারমেন্ট করার একটা প্রসিডিওর আছে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু আমরা ব্লাড প্রেশারটাকে ম্যানেজ মানে মেজার করতে হবে। না হলে কিন্তু রিডিং গুলো উল্টো পাল্টা আসবে, কোনো সময় বেশি আসতে পারে, কোনো সময় কম আসতে পারে। তো আমরা যে নর্মালি যে মেজারমেন্টটা করব, তখন আমরা কিছু কিছু জিনিস মেনে চলতে হবে। নর্মালি আমরা প্রত্যেকটা অ্যাডাল্ট 18 ইয়ার্স, 18 বছরের উপরে সবার বিপি চেক করি, কিন্তু এখন গভর্নমেন্ট হসপিটালে মোটামুটি 30 বছরের উপরে সবার বিপি চেক করা হয়। এবার বিপি চেক করার কয়েকটা নিয়ম আছে। বিপি চেক করার প্রথম, যখন পেশেন্টটা আসছে তাকে কিন্তু বলতে হবে যে কিছুক্ষণ রেস্ট নিতে হবে তাকে। তাকে সিগারেট, তারপর টি, চা, কফি এগুলো কিন্তু খাওয়া যাবে না মিনিমাম আধা ঘন্টা। এইগুলো আধা ঘন্টা আগে যদি, আগে মিনিমাম আধা ঘন্টা কি করতে পারবে না, এই ব্যায়াম করতে পারবে না, চা খেতে পারবে না, কফি খেতে পারবে না, স্মোকিং বন্ধ। ঠিক আছে? এইবার এসে পেশেন্টটাকে একটা নির্দিষ্ট সময় মতো মিনিমাম 5 মিনিট এটা পুরো চুপচাপ শান্ত হয়ে বসে একটা ধীর ভাবে রেস্ট নিতে হবে, বিশ্রাম নিতে হবে। নিয়ে তার প্রেশারটা চেক করার জন্য আমরা এবার রেডি। চেক করবো কিভাবে না, পেশেন্টকে কিভাবে বসাতে হচ্ছে দেখে নাও, ভালো করে ছবিটা দেওয়া আছে। পেশেন্টে বসানোর সময় দেখতে হবে তার ব্যাকটা সাপোর্ট হচ্ছে কিনা। আর্মটা দেখো, আর্মটা কিন্তু সাপোর্ট আছে, দেখো আর্মটা সাপোর্ট হচ্ছে কিনা, সাপোর্ট একটা কিছু, ব্যাকটাও সাপোর্ট, ব্যাকটা চেয়ারের সাপোর্ট দিয়ে আছে, আর্মটা এখানে সাপোর্ট দিয়ে আছে। তারপর হচ্ছে দেখো, কথা বলবে না, কোনো রকম কথা বলা যাবে না, কোনো রকম মুভমেন্ট করতে পারবে না। ঠিক আছে? তারপর হচ্ছে কি, পাটা ক্রস করে বসতে পারবে না, পা যেন সোজা করে বসেছি এবং পা ফ্লোরে দিয়ে রাখতে হবে, পা ঝুলিয়ে রাখাও যাবে না। ঠিক আছে? পা ক্রস করা যাবে না, বা পায়ের উপর পা তুলে বসবে এরকম করা যাবে না। এবং এই যে বিপি কাপটা কিন্তু হার্ট লেভেলে বিপি কাপটা বসাতে হবে। ঠিক আছে? বিপি কাপটা হার্ট লেভেলে বসাতে হবে, এবং এটা বিপি কাপ নিয়ম আছে। বিপি একটা মেজারমেন্ট আছে, স্মল, মিডিয়াম, লার্জ, কোন সাইজটা তার ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সেটা দেখতে হবে। এবার বিপি কাপটা যে লাগাতে হবে, সবসময় দেখতে হবে যে আমাদের যে এই যে যে টিউবটা আছে, টিউবটা কিন্তু এই যে হাতের আমাদের দেখো মিডিয়াল সাইডের দিকে থাকবে, হাতের মিডিয়াল সাইডের দিকে থাকবে। এবং এই যে আমাদের কিউবডাল ফসা আছে, এই যে কিউবডাল ফসা আছে, এই কিউবডাল ফসা থেকে আমাদের 2 ফিঙ্গার্স অ্যাবভ কাপটা থাকবে, এই জায়গাটা আমাদের কাপটা থাকবে 2 ফিঙ্গার, 2 ফিঙ্গার টু, এই যে কিউবডাল ফসা, এটা কিউবডাল যদি ফসা হয়, এখান থেকে 2 ফিঙ্গার অ্যাবভে আমাদের কাপটা থাকবে। এবং বিপি কাপটা খুব টাইটও করা যাবে না, খুব লুজও করা যাবে না। তাহলে খুব টাইট করা যাবে না, খুব লুজ করা যাবে না, আর কি করা যাবে না, সবসময় খালি চেস্টে, এই হাতের মধ্যে সবসময় এটা খালি করে চেষ্টা করে। অনেক সময় জামা কাপড় পরে থাকে, বা হয়তো শীতের সময় হয়তো কিছু সোয়েটার ফোয়েটার পরে আছে, জ্যাকেট পরে আছে, সেগুলো খুলে দিয়ে তারপর কিন্তু মেজার করলে সবচেয়ে ভালো রিডিং আসবে। এগুলো কিন্তু মেনে চলতে হবে। এবার বিপি কাপ বিভিন্ন রকমের হয়, বিপি মেশিন গুলো যেটাকে আমরা ব্লাড প্রেশার চেক করি তাকে কি বলা হয়, স্পিগমো ম্যানোমিটার। বিভিন্ন রকমের স্পিগমো ম্যানোমিটার হয়, একটা হচ্ছে কি আমাদের এখন ডিজিটাল চলে এসেছে, ইলেকট্রনিক যেটা এসছে। একটা কি আছে না, আমাদের নর্মাল যে ম্যানুয়াল যে অ্যানিরয়েড এসছে, আর একটা হচ্ছে আমাদের যে আগে ছিল যেটা মার্কারি, যেটা পারদ।
ঠিক আছে, এটা আছে। তো প্রত্যেকটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, তবে সবচেয়ে বেশি ভালো দেখা যাচ্ছে যে এই দুটো ডিজিটাল মেশিনে মোটামুটি একটু এদিক ওদিক হয়। তো এইবার আমরা পেশেন্টটাকে বিপি চেক করলাম, চেক করার সময় কিছু ক্যালকুলেশন আসলে আমরা কি কি করবো? যদি পেশেন্টের কিছু চেক করার সময় কিছু ক্যালকুলেশন আসে এমন, যেটা আমাদের কনফিউশনের মধ্যে পড়ছি যে এটা কি প্রেশার প্রেশার বলবো নাকি হাইপারটেনশন বলবো না বলবো না, এটা কনফিউশনের মধ্যে আছে, তখন কি করতে হবে না, আমরা দেখতে হবে যে যদি আমরা দেখি যে 140 এবং 90 এর নিচে আছে, 140 140 এবং 90 এর নিচে আছে, যে কোনো একটা অথবা দুটোই, তাহলে আমরা কিন্তু আর ফার্দার আর টেস্ট মানে আর ব্লাড প্রেশার চেক করব না। তার কারণ কি, নর্মাল যে ফার্স্ট রিডিংটা যেটা হয়, সেকেন্ড বারে রিডিং করতে গেলে ওর চেয়ে আরো কমই আসবে, যদি ঠিকঠাক নিয়ম মেনে প্রেশার চেক করা হয়। যদি দেখা যাচ্ছে যে 140 এবং 90 এর উপরে আছে, 140 বা 90 এর উপরে আছে, যে কোনো একটা অথবা দুটোই, তখন কিন্তু আবার ফার্দার চেক করতে হবে। তাহলে ফার্দার চেক করে কি করতে হবে, দেখতে হবে যে আমাদের সেকেন্ড টাইম যে বিপিটা চেক করলাম সেটা কি, সেটা হচ্ছে দুটো বিপি অ্যাভারেজ করে গড় করে তার কাছাকাছি আসছে কিনা, সেটা দেখতে হবে কিন্তু। দেখে কি করতে হবে, তারপর ডিসাইড করতে হবে যে হ্যাঁ এবার হচ্ছে এর তাহলে ব্লাড প্রেশার যদি 140 ও 90 যদি উপরে হয়, তখন তাহলে ভাবতে হবে যে হ্যাঁ এর হচ্ছে ব্লাড প্রেশার মানে হাই হয়ে গেছে, মানে হাইপার টেনশন হয়েছে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যদি এরকমই হয় যে ফার্স্ট এবং সেকেন্ড টাইমের মধ্যে রিডিং ডিফারেন্স হচ্ছে কত না, গ্রেটার দ্যান 5 মিলিমিটার অফ মার্কারি যদি বেশি হয়, তখন কিন্তু আবার হচ্ছে আমাদের থার্ড টাইমে আবার চেক করতে হবে। কতটা থার্ড টাইমে চেক করে আবার দেখতে হবে যে সেই বিপিটা হচ্ছে সেকেন্ড টাইম থেকে কতটা গ্যাপ আছে, দিয়ে সেরকম ভাবে কিন্তু আমরা মেজার করতে হবে। তাহলে মোটামুটি আমাদের যদি 140-এর নিচে আসে বা 190-এর নিচে আসে, তাহলে কিন্তু আমরা আবার চেক করবো না, যদি বেশি আসে কিন্তু একবার দুবার চেক করে করে যেতে হবে। ঠিক আছে, তাহলে ওয়ান টাইম যদি বিপি হাই হয়, তাহলে আমরা কিন্তু বলতে পারবো না যে পেশেন্টটার হচ্ছে কি হয়েছে না হাইপার টেনশন পেশেন্ট বা হাইপারটেনসিভ পেশেন্ট, এটা বলতে আমরা পারবো না। তাহলে এটা কি হলো, এবার হচ্ছে আমাদের যে টাইপস অফ হাইপার টেনশন যদি ভাবি, তাহলে অনেক রকমের টাইপস আছে। একটা হচ্ছে কি আমাদের প্রাইমারি হাইপার টেনশন, যেটা মোস্ট কমন। প্রাইমারি হাইপার টেনশনের কোনো কারণ থাকে না, কোনো কারণ ছাড়া হয়, কিন্তু কিছু কিছু রিস্ক ফ্যাক্টরের জন্য হয়। প্রাইমারি হাইপার টেনশনের কোনো কারণ থাকে না, কিছু কিছু রিস্ক ফ্যাক্টরের জন্য হয়। আর এটাকে সেকেন্ডারি হাইপার টেনশন, সেকেন্ডারি হাইপার টেনশনে কিন্তু কারণ রয়েছে, নির্দিষ্ট কারণ নিয়ে হয়। এবার হচ্ছে হোয়াইট কোট হাইপার টেনশন। হোয়াইট কোট হাইপার টেনশন মানে পেশেন্টটা বাড়িতে দেখতে পাচ্ছে নর্মাল বিপি, কিন্তু ক্লিনিকে বা হসপিটালে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বিপি বেড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। সেটা কোনো ফিজিওলজিক্যাল মানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার হতে পারে। মাস্কড অফ বা অফিস হাইপারটেনশন কি বলছে না, পেশেন্টটা হচ্ছে বাড়িতে হচ্ছে গিয়ে বিপি সবসময় হাই হাই থাকছে, কিন্তু যখন সে ক্লিনিকে আসছে তখন বিপি নর্মাল হচ্ছে। কিন্তু রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, একটা পেশেন্টের তিনটের বেশি মেডিসিন একসাথে খাচ্ছে, তাও তার কিন্তু বিপি কমছে না। আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট হাইপারটেনশন। ম্যালিগনেন্ট হাইপারটেনশন মানে সোজা কথা যেটা আমরাকে বলছি হাইপারটেনসিভ ক্রাইসিস, যেটা হঠাৎ করে পেশেন্টের বিপি বেড়ে গেল, সেটা হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি হতে পারে, হাইপারটেনসিভ আর্জেন্সি হতে পারে। এবার হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। আইসোলেটেড সিস্টোলিক মানে কি, আইসোলেটেড কথাবার্তা একাই, একা হচ্ছে কি শুধুমাত্র সিস্টোলিক হাইপারটেনশন মানে আমাদের শুধুমাত্র সিস্টোলিক বিপিটা বাড়বে, 140-এর উপরে হবে। এবং অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন, আমরা জানতাম যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হয় যদি কোনো মানুষ চুপচাপ বসে থাকে বা শুয়ে থাকে, হঠাৎ করে যে দাঁড়িয়ে ওঠে, তার বিপি কিন্তু ফল করে, মিনিমাম 20-র উপরে ফল করে। হুম, কিন্তু এখানে দেখা যাচ্ছে তার প্রেশার উল্টে প্রেশার বেড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপার টেনশন। ঠিক আছে, এবারে প্রাইমারি হাইপার টেনশনের কিছু এসেনশিয়াল কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কি আমরা সবাই জানি, জেনেটিক্স বংশক্রমের কারণে এটা হতে পারে, বংশানুক্রমে। এটা হচ্ছে ওবেসিটি, বেশি ফ্যাট ফ্যাট খাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তার জন্য হতে পারে। স্মোকিং হতে পারে, অ্যালকোহল হতে পারে। এক্সেসিভ সল্ট খাচ্ছে, মানে অনেক সময় কি হচ্ছে প্রচুর পরিমাণে লবণ খাচ্ছে, সেজন্য হতে পারে। হুম, মানে অনেক চিন্তা ভাবনা আছে, হ্যাঁ, টেনশন নিয়ে করছে, সেই সব পেশেন্টও হতে পারে। ঠিকঠাক ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারছে না, সেই সব পেশেন্টও হতে পারে। আর কি হতে পারে, এটা বয়সকালে হতে পারে। বয়সকালে কেন হতে পারে, তার কারণ যত বয়স হয় তত যে আমাদের আর্টারিগুলো আছে সেগুলো অনেকটা থিক হয়ে যায়। আর যত থিক হয়ে যাবে কি হবে, তত হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বাড়বে। সেকেন্ডারি হাইপারটেনশনে বলেছিলাম কিছু কজ আছে, অনেক রকম কারণ হতে পারে। একটা হচ্ছে হার্টের জন্য হতে পারে, কিডনির জন্য হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ড এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের জন্য হতে পারে, কিছু ওষুধ খাওয়ার জন্য হতে পারে, আবার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য হতে পারে। এগুলো হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন কজ। এবার আমরা হাইপার টেনশনের যদি সাইন্স এবং সিমটমস ধরি, প্রথমত আমরা যদি সিমটমসে আসি, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইমারি হাইপার টেনশন, যেগুলো আমরা তো কমন আমরা কি আলোচনা করছি, গ্রস একটা প্রাইমারি হাইপার টেনশন নিয়ে এখন এগোবো। কারণ আমাদের সেকেন্ডারি হাইপার টেনশনটা আমাদের স্পেশালিস্টের কাছে যেতে হবে, সেখানে কিন্তু আমাদের অত ট্রিটমেন্ট আমরা করবো না। যে ব্যাপারটা হচ্ছে যে নর্মালি যদি প্রাইমারি হাইপার টেনশন যেটা আমরা ভাবছি, সেই প্রাইমারি হাইপার টেনশন কিন্তু মাইল্ড এবং যদি মডারেট কেসগুলোতে যদি বিপি যদি বেশি থাকে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে তার বিপি কিন্তু
তার কোনো সাইন সিমটম ডেভেলপ করছে না, তার কোনো সাইন সিমটম ডেভেলপ করছে না। তাহলে কি হচ্ছে না, নর্মালি সাইনটা ডেভেলপ করছে না, তাহলে ওটা কি হচ্ছে না, ওই পেশেন্ট গুলো কিন্তু কি থাকছে না, ওই পেশেন্ট গুলো হচ্ছে অ্যাসিম্পটোম্যাটিক থাকবে, অ্যাসিম্পটো সিম্পটোম্যাটিক, অ্যাসিম্পটোম্যাটিক। তাহলে ওই পেশেন্ট গুলো কি হচ্ছে, অ্যাসিম্পটোম্যাটিক, মানে তার সিমটমস নাই, অ্যাসিম্পটোম্যাটিক। কিন্তু যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে যে, যদি কোনো পেশেন্টের অ্যাসিম্পটোম্যাটিক আছে, তাহলে তার হঠাৎ করে সে প্রেশার ডায়াগনোসিস হলো কি করে? না, তার প্রেশার ডায়াগনোসিস হচ্ছে এইভাবে যে তার প্রেশারটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি ডায়াগনোসিস হচ্ছে, অ্যাক্সিডেন্টালি মানে হঠাৎ করে হয়তো প্রেশার চেক করতে এসেছে, তখন তার প্রেশারটা ডায়াগনোসিস হচ্ছে। এইবার খুব নর্মাল, খুব সাধারণত এইসব পেশেন্টের কি একটা একটা ভাটাইগো মতো ভাব থাকে, একটু মাথা ঘোরা, ঝিমঝিম ডিজিনেস থাকে, এবং হচ্ছে কি হয়, একটু সামান্য হেডেক হয়, খুব মাইল্ড হেডেক হয়। এছাড়া কিন্তু তেমন কিছু থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইসব পেশেন্টগুলো কি হচ্ছে না, অ্যাসিমটোম্যাটিক হচ্ছে। ঠিক আছে, এইবার আমরা দেখতে যাচ্ছি যে কখন সিমটমস গুলো পাবো, যদি কোনো পেশেন্টের কি হচ্ছে না, পেশেন্টটা হচ্ছে যে হাইপার আনকন্ট্রোল হয়ে গেছে, বিপি কন্ট্রোল নেই, তাহলে আনকন্ট্রোল হাইপার টেনশন। এবার বিপি কন্ট্রোল নেই মানে কি, আনকন্ট্রোল হয়ে গেছে, আনকন্ট্রোল হাইপার টেনশন। তুমি হঠাৎ করে যখন দেখছো যে প্রচন্ড প্রেশার বেড়ে গেছে, তাহলে প্রেশার বেড়ে যাওয়া মানে কি হচ্ছে জিনিসটা, না প্রেশার বেড়ে যাওয়া মানে দেখা যাচ্ছে যে তার হচ্ছে কি হতে পারে, হয় সে 180 এবং 120-র উপরে হতে পারে, তাহলে কি হবে, তার নর্মালি একটা আনকন্ট্রোল হতে পারে, অথবা তার হাইপারটেনসিভ এমার্জেন্সি বা আর্জেন্সি হয়ে গেছে, মানে হাইপারটেনসিভ ক্রাইসিস হয়ে গেছে। কখন আমরা বুঝবো যে হাইপারটেনসিভ এমার্জেন্সি বা ক্রাইসিস হয়েছে, বা সরি হাইপারটেনসিভ আর্জেন্সি হয়েছে বা এমার্জেন্সি হয়েছে, দুটোর মধ্যে আলাদা করার মতো জিনিস কিছু আছে, সেগুলো আমরা এবার আলোচনা করবো। যদি কোনো পেশেন্টের মানে বিপি যদি 120 এবং ডায়াস্টোলিক বিপি যদি 120 এবং সিস্টোলিক বিপি যদি 180-র উপরে হয়, তখন কি বলছি না, তখন আমরা বলছি হাইপারটেনসিভ ক্রাইসিস। ক্রাইসিসের মধ্যে আমরা প্রথম হচ্ছে কি আলোচনা করছি না, হাইপারটেনসিভ ক্রাইসিসের মধ্যে প্রথম যেটা আলোচনা করছি সেটা হচ্ছে হাইপারটেনসিভ এমার্জেন্সি। এমার্জেন্সি মানে আমরা কি বলেছি, যে এন্ড অর্গান ড্যামেজ। তাহলে আমাদের এন্ড অর্গান গুলো কি কি আছে, আমাদের এন্ড অর্গান আছে, কি আছে, ব্রেন আছে, হার্ট আছে, কিডনি আছে। হ্যাঁ, তাহলে আমাদের কি কি হবে, চোখ আছে। কি কি হবে দেখো, সোজা কথা, আমরা যদি হার্ট অ্যাটাক হয় তাহলে চেস্ট পেন হবে। হ্যাঁ, হার্ট অ্যাটাক হলে চেস্ট পেন হবে। যদি স্ট্রোক হয়ে যায় মাথায় কি হবে, স্ট্রোক হয়ে গেলে কি হবে, আমাদের অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, পেশেন্ট ভুলভাল বকছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম হবে। প্রচন্ড ডিজিনেস হচ্ছে, হ্যাঁ, প্যালপিটেশন হবে, হার্ট রেট প্রচন্ড হারে বেড়ে যাচ্ছে, এবং তার কি হতে পারে, তার হচ্ছে কি হবে, তার ইউরিনটা বন্ধ হয়ে গেছে, তার কারণ কি, পেশেন্টের কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউরিন বন্ধ হয়ে গেলে কি, পায়ে জল জমছে, পেরাল এডিমা পাচ্ছে, পা সব ফুলে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় কি হচ্ছে, হেমারেজিক সিভি হয়ে যাচ্ছে, মানে মাথায় রক্ত জমে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, সিজার হতে পারে, মানে সিজার হতে পারে। হ্যাঁ, এবার হচ্ছে খিঁচুনি হতে পারে। তাহলে এবার যেহেতু রক্ত জমে গেছে বা কিছু স্ট্রোক হয়ে গেছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, তাহলে কি হতে পারে, একটা হচ্ছে সিভিয়ার হেডেক হবে। তাহলে কি হবে না, সিভিয়ার হেডেক হবে। আর একটা হচ্ছে আমাদের যে চোখের মধ্যে ছোট 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 যে ভেসেলস গুলো আছে রেটিনাতে, সেই রেটিনাল ড্যামেজ হয়ে যাবে, গিয়ে ভীষণ চেঞ্জ হবে। তাহলে কি কি হতে পারে দেখো, হাইপারটেনসি এমার্জেন্সিতে আমাদের কি হচ্ছে, এন্ড অর্গান ড্যামেজ। কি করে বুঝবে না, এইসব সাইন সিমটমস গুলো যদি প্রেজেন্স থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা হাইপারটেনসিভ এমার্জেন্সি। যদি না থাকে, শুধুমাত্র বিপি হচ্ছে 180 বা 120 থাকে বা বেশি থাকে, তখন তাকে আমরা বলবো আর্জেন্সি। এই দুটোকে একসাথে বলা হয় হাইপারটেনসিভ ক্রাইসিস। এটা আমরা পরে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে আমরা একটা ভিডিওতে আলোচনা করব। এরপরে তাহলে কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো পেশেন্টের অনেক দিন ধরে যদি প্রেশারের, মানে প্রেশার হয়ে থাকে, মানে হাইপার টেনশন হয়ে থাকে, সরি, হাইপার টেনসিভ পেশেন্ট হয়, তখন তার নর্মালি কিন্তু এই যে সিকোয়েন্স গুলো, এই যে কনসিকুয়েন্স গুলো হতে পারে, যেগুলো আমরা বললাম, এগুলো হতে পারে। সাথে সাথে আরেকটা যেটা সবচেয়ে মানে যেটা সবচেয়ে খারাপ হয়, সেটা কি হচ্ছে না, এই যে আমাদের দেখতে পাচ্ছি যে লেফট ভেন্ট্রিকল যেটা আছে, এটা তো রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলটা কতটা বড় হয়ে গেছে দেখো, এবং এগুলো থিক হয়ে গেছে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে হবে। আর আমাদের যে আর্টারি আছে, তার মধ্যে কি হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জেস হবে। এগুলো কি হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জেস হবে, মানে ওই জায়গাগুলো কি হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ জমে যাচ্ছে, মানে সোজা কথা, আমাদের লিপিড ফিল্ড গুলো ওখানে জমে যাচ্ছে, গিয়ে ভেসেলস ইনজুরি করছে, এখান থেকে স্ট্রোকও হয়ে যেতে পারে। এবার আমরা কি করবো না, আমরা একটু ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা নর্মালি কি নিয়ে এগোচ্ছি না, আমরা প্রাইমারি হাইপারটেনশন নিয়ে এগোচ্ছি। সেকেন্ডারি হাইপারটেনশনের যে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কজটা আগে ডায়াগনোসিস করতে হবে, সেই কজের ট্রিটমেন্ট করতে হবে।
হাইপারটেনসিভ এমার্জেন্সি বা আর্জেন্সি ট্রিটমেন্টটা মিনিমাম আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে আমাদের ওরাল দিয়ে হবে না, ওটা হচ্ছে গিয়ে ইঞ্জেকশন দিতে হবে। তো আমরা নর্মালি প্রাইমারি হাইপারটেনশন তাহলে ওরাল মেডিসিন নিয়ে আলোচনা করবো। তো হাইপারটেনসিভের যে অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগস গুলো আছে তার ক্লাসিফিকেশন করতে গেলে সেটা প্রত্যেকটা মেকানিজম অ্যাকশন এবং তাদের সাইড এফেক্ট অনেক কিছু আছে, সেটা আমাদের অতটা এই ভিডিওতে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে। আমরা নর্মালি যেটা প্রোটোকলটা ইউজ করি, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ইউজ করা হয়, আমাদের সেই প্রোটোকলটা আমরা কি করবো না, আমরা প্রত্যেকটা পেশেন্ট মিনিমাম হচ্ছে 30 বছরের, যদি আমরা সবসময় চেষ্টা করবো যে 30 বছরের উপরে পেশেন্ট থেকে আমরা বিপি চেক করার, মানে ব্লাড প্রেশার চেক করার। যে ব্লাড প্রেশার চেক করে আমরা ডায়াগনোস করে নিলাম যে প্রেশার আছে কি নাই, তাহলে আমাদের কি হচ্ছে, বিপি হচ্ছে কি হচ্ছে না, আমরা 140 বা 90 যে কোনো একটা বাড়লেই হলো। বলে আমরা নর্মালি কি শুরু করবো না, একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে শুরু করবো, সেটা কি অ্যামলোডিপিন 5। অ্যামব্রোডিন 5 দিয়ে স্টার্ট করে কি করছি না, আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টটাকে 30 দিন ধরে, 30 দিন ধরে প্রত্যেকদিন খেতে হবে। পেশেন্টকে খাওয়ার নিয়ম হচ্ছে সারাদিনে একবারই খাবে। নর্মালি আমরা বলি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু হালকা টিফিন করে মেডিসিনটা খেতে বলি। কিন্তু সবসময় চিন্তা করতে হবে যে পেশেন্টকে বলে দিতে হবে যে মেডিসিনটা অবশ্যই যেন প্রত্যেকটা দিনে একটা নির্দিষ্ট সময়ে খায়। মানে আজকে সকাল 6টার সময় খাচ্ছে, মানে পরের দিন সকাল 6টা, 6টা করেই এগোবে। আজকে 6টা, কালকে 8টা, তারপর দিন সন্ধ্যাবেলা, এরকম করে মেডিসিন খেলে প্রেশারের যে এটা মানে কাজটা কিন্তু ওষুধটা কম দেবে। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি যে পেশেন্টটা 1 মাস ধরে খেলো ওষুধটা, ওষুধ খাওয়ার পরে দেখতে পাচ্ছি যে পেশেন্টটা কোনো চেঞ্জ হচ্ছে কিনা। যদি না পেশেন্টের বিপি তারপরে হাই থাকে, তাহলে অ্যামলোডিপিন যেটা 5 ছিল সেটাকে আমরা কি করে দেবো, 10 করে দেবো। ঠিক আছে, 5 ছিল সেটাকে আমরা কি করছি না, সেটাকে 10 করে দিচ্ছি। 10 করার পরে কি হচ্ছে না, আমরা তারপরে দেখছি 1 মাস পরে আবার পেশেন্টটাকে আসতে বলছি, দেখতে পাচ্ছি আবার পেশেন্টের বিপি হাই আছে। যদি নর্মাল থাকে তাহলে ওটাই চলবে, যদি বিপি হাই থাকে তাহলে আমরা কি করবো না, টেলমিসারটান একটা অ্যাড করে দেবো। টেলমিসারটান অ্যাড করবো, টেলমিসারটান কত, 40 mg অ্যাড করে দেবো। যদি আবার 30 days পরে আবার আসতে বলো, যদি আবার যদি বিপি বেড়ে থাকে, তাহলে কি করতে হবে না, টেলিভিশনটা 80 করে দেবো, 40 থেকে 80 করে দেবো, মানে সাথে কিন্তু অ্যামলোডিপিন 10 চলবে। এরপরে যদি পেশেন্টের আবার 1 মাস পরে আবার বিপি বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা অ্যামলোডিপিন 10, টেলভিশনটান 80 এবং ক্লোরথ্যালিডন 2.56 মিলিগ্রাম অ্যাড করে। তারপরে আবার যদি বিপি বেশি আসে, তখন কিন্তু ক্লোরথ্যালিডন কিন্তু আমরা 12.5 mg অ্যাড করে দেবো। তাহলে আলটিমেটলি শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে, অ্যামলোডিপিন 10, টেলমিসার্টান 80 এবং ক্লোরথ্যালিডন, ঠিক আছে, আমরা 12.5 অ্যাড করে দেব। দিয়ে আমরা দেখতে হবে পেশেন্টের কি হচ্ছে, এরপরে যদি হয় তাহলে আমরা কিন্তু স্পেশালিস্টের কাছে পাঠাবো। এবার কি হচ্ছে, এবার কিছু জিনিস, স্পেসিফিক জিনিস আছে, কিছু কিছু জিনিস আছে, যেমন আমার প্রেগনেন্সিতে হাইপারটেনশন হলে কি হবে, সুগার মানে ডায়াবেটিক পেশেন্টের হাইপারটেনশন হলে কি হবে, কার্ডিয়াক কোনো রিস্ক আছে কিনা কার্ডিওভাস্কুলার ডিজিজের, তাদের কি হবে, বা আগে হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদের জন্য কিছু স্পেসিফিক জিনিস মেনে চলতে হবে। সেটা কি না, দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট ওম্যান আর ওম্যান হু বিকাম প্রেগনেন্ট, যারা প্রেগনেন্সিতে আমরা কি করতে পারি না, প্রেগনেন্সিতে আমরা যে ব্যাপার হচ্ছে কি, আমরা কিন্তু এইসব টেলমিসার্টান বা ক্লোরথ্যালিডন কিন্তু আমরা ইউজ করবো না। আমাদের প্রেগনেন্সিতে হচ্ছে ড্রাগ অফ চয়েস হচ্ছে কি, ল্যাবিটালল। প্রেগনেন্সিতে ড্রাগ অফ চয়েস কি না, প্রেগনেন্সিতে ড্রাগ অফ চয়েস হচ্ছে ল্যাবিটালল দেওয়া হয়। সেটা আমরা মানে এতেও দিই, মানে ল্যাবিটালল কিন্তু ওরালি পাওয়া যায়, আবার ইনজেকশনও পাওয়া যায়। তাহলে আমরা প্রেগনেন্সিতে আমরা কি দিতে পারি, প্রেগনেন্সি হচ্ছে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে ল্যাবিটোরাল দেওয়া যায়, তাহলে আমরা কিন্তু টেলমিসার্টান ক্লোরথ্যালিডন এসব দেওয়া যাবেই না। ঠিক আছে, প্রেগনেন্সিতে কি হবে, ল্যাবিটোরাল দিতে হবে। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো যে এআরবি বা এসি ইনহিবিটর দিতে হবে। তাহলে আমাদের কি হচ্ছে, এআরবি বা এসি ইনহিবিটর দিতে হবে। সবসময় টার্গেট বিপি কিন্তু আমাদের 140 থেকে 90 নিচে নামিয়ে রাখতেই হবে। টেলমিসার্টানের একটা গুণ আছে যে ও অ্যান্টি ডায়াবেটিক মানে মেডিসিন হিসাবেও কিছুটা কাজ করে, ওই জন্য করে আমরা ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু টেলমিসার্টানটা বেশি প্রেফার করি। যদি কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে থাকে লাস্ট 3 বছরে, তাহলে কিন্তু আমরা কিন্তু এই যে অ্যামলোডিপিনের সাথে কিন্তু একটা বিটা ব্লকার, বিশেষ করে অ্যাটিনোল আমরা কিন্তু অ্যাড করে দিই। একটা বিটা ব্লকার অ্যাড করা উচিত। যদি কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক বা হচ্ছে নন হিমোরেজিক স্ট্রোক, একটা নন হিমোরেজিক যেখানে ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়নি, সেরকম কিছু স্ট্রোক মানে ইসেমিক স্ট্রোকের কোনো যদি হিস্ট্রি থাকে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসপিরিন দিতে পারি এবং অ্যাট্রোভাস্ট্যাটিন দিয়ে রাখতে পারি। তার কারণ কি, সেই পেশেন্টদের কিন্তু স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, এবার যদি কোনো পেশেন্টের যদি কার্ডিওভাস্কুলার হাই রিস্ক থাকে, ধরো সে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বা কোনো নেশা করছে, অ্যালকোহল খাচ্ছে, তার হাই কোলেস্ট্রল, হাই সুগার, এইসব পেশেন্টের কার্ডিওভাস্কুলারে তো মানে গন্ডগোল থাকতে পারে, মানে হাই রিস্ক হতে পারে, সেই সব পেশেন্টে কিন্তু আমরা কিন্তু কি করবো না, অ্যাসপিরিন এবং অ্যাটোভাস্ট্যাটিন বা স্ট্যাটিন গ্রুপের ড্রাগ আমরা দেবো। যদি কোনো পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ হয়, তখন কিন্তু আমরা এসি ইনহিবিটর এবং এআরবি এগুলো আমরা ব্যবহার করবো। এসি ইনহিবিটর এবং এআরবি প্রেফারেন্স করবো।
এবার এখানে হচ্ছে কি একটা বিপি হচ্ছে যে টার্গেট বিপি, সেটা হচ্ছে কত না 125, আর হচ্ছে সিস্টোলিক বিপি, আর হচ্ছে ডায়াস্টোলিক বিপি 75, আমাদের কিন্তু টার্গেট থাকতে হবে। তাহলে এই সবগুলো মেজার করার পরে আমরা কি করব না, যদি কোনো মনে হচ্ছে যে আমাদের পেশেন্টটা আমাদের এই এত কিছু করার পর আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তাহলে কিন্তু তখন স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে। ঠিক আছে। কোরথ্যালিডন কিন্তু, কোরথ্যালিডনের জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরোথায়াজাইড কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা কোর জায়গায় এটা ইউজ করতে পারি। ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে যে প্রেশারের জন্য শুধুমাত্র মেডিসিন খেলে হবে না, আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। সেটার জন্য কি কি করতে হবে না, প্রেশারের জন্য যে নিয়মগুলো মানতে হবে সেটা কি করতে হবে, যে আমাদের প্রথমত হচ্ছে ডায়েট মেনে চলতে হবে। ডায়েট মানে কি, আমাদের যে ডায়েটটা আছে হচ্ছে কি ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, সেটা হচ্ছে গুলো হচ্ছে ড্যাশ ডায়েট। সেটার জন্য কি করতে হবে, কি কি ভেজিটেবলস খাওয়া যায় এবং কিছু কি কি খাওয়া যাবে না দেখতে হবে। মানে কি কি ভেজিটেবল, কি কি ফুড খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না। আমরা নর্মালি কি বেশি খাবো, কি কি খাবো, সেটা হচ্ছে ভেজিটেবলস, ফ্রুটস, হোল গ্রেনস, যেগুলো ব্রেক গ্রেনস সেগুলো খাওয়া যাবে না। ফ্যাট ফ্রি এবার লো ফ্যাট ডায়েট ডায়েরি, যেগুলো হচ্ছে আমরা খাচ্ছি, যে দুধ জাতীয় যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমাদের ফ্যাট কম থাকলে হবে। বিশেষ করে ট্রান্স ফ্যাট একদম বন্ধ করে দিতে হবে। ফুল ফ্যাট যেগুলো, ফিশ খাবো, পোল্ট্রি খাবো, বিনস, নাটস এবং সিডস। নাটস এবং সিডস গুলো কিন্তু আমরা লবণ ছাড়া খাবো। অনেকে লবণ দিয়ে খায়, লবণ ছাড়া খাবো। এবং ভেজিটেবলস অয়েলস, বিশেষ করে অলিভ অয়েল টয়েল গুলো, সয়াবিন অয়েল গুলো খেতে হবে, অন্য তেল ব্যবহার না করাই ভালো। তাহলে আমরা কি হচ্ছে, ফ্যাটি মিট যেগুলো আছে, প্রচন্ড চর্বি আছে, সেগুলো বাদ দেবো। ফুল ফ্যাট ডেয়ারি, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের প্রচন্ড ওখানে ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে, সেগুলো বাদ দেবো। সুগার, ওগুলো খাবো না, সুগার জাতীয় জিনিসপত্র, সুইট মিষ্টি, হ্যাঁ, এবং হচ্ছে কি যে আমাদের প্যাকেট জাতীয় যেগুলো আছে, ক্যান ট্যান গুলো, ওগুলো বন্ধ করে দেবো। এবং সোডিয়াম অবশ্যই, লবণ, লবণটা কিন্তু আমরা কম খাবো। আমরা কি খাবো, যেসব খাবারে বেশি পটাশিয়াম থাকে, বেশি ম্যাগনেসিয়াম থাকে, এইসব খাবার আমরা বেশি খাবো। আর কি করতে হবে, সাথে সাথে কি করতে হবে না, আমাদের হচ্ছে গিয়ে টোবাকো অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। তাহলে একটা সল্ট রেস্ট্রিকশন করে দিতে হবে। সল্ট রেস্ট্রিকশন কি বলছেন না, মিনিমাম 5 গ্রাম পার ডে, তার চেয়ে কমাতে হবে। টোবাকো অ্যালকোহল করতে হবে। আর কি করতে হবে, না আমাদের এক্সারসাইজ করতে হবে মিনিমাম 30 মিনিটস করে প্রত্যেক দিন। কদিন, 5 দিন, সপ্তাহে 7 দিনের মধ্যে। এবং ঘাম ঝরিয়ে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে হাঁটতে হবে, জোরে জোরে বা দৌড়াতে হবে। তাতে কিন্তু অনেকটা ওয়েট, অনেকটা কিন্তু প্রেশার অনেকটা কন্ট্রোল হবে। আর যাদের ওবেসিটি আছে, বিএমআর অনেক হাই আছে, তাদের কি করতে হবে না, তাদের হচ্ছে ওয়েট কমাতে হবে। ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি আমাদের হলো। তো আমরা কি নিয়ে আলোচনা করলাম, মোটামুটি হাইপার টেনশন নিয়ে আলোচনা করলাম, রক্তচাপ কি, ব্লাড প্রেশার কি এবং কিভাবে কি হচ্ছে, এবং হাইপার টেনশনের আমাদের ডেফিনেশন বিভিন্ন, তারপর ভ্যালু গুলো কোনটা হলে কি বলছি। তারপর হচ্ছে আমরা কি আলোচনা করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে কখন কিভাবে মেজারমেন্ট করব, মেজারমেন্টে আগে কি কি আমরা নিয়ম মেনে চলবো, এবং হচ্ছে মেজারমেন্ট এলে কি করব, এবং টাইপস অফ হাইপার টেনশন কি কি আছে। তারপর হচ্ছে প্রাইমারি হাইপার টেনশন, সেকেন্ডারি হাইপার টেনশন, কি কি রিস্ক ফ্যাক্টর এবং কজ, সেগুলো আলোচনা করেছিলাম। আর হচ্ছে কি সাইন সিমটমস নিয়ে আলোচনা করেছি। আর আমরা কিভাবে ট্রিটমেন্টটা করেছি, ট্রিটমেন্টটা নিয়ে একটু আলোচনা করেছি। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। এই ভিডিওটি বারবার দেখো, পেশেন্টকে মানে আর অন্যকে সাহায্য করো দেখার জন্য। তার জন্য কি করতে হবে না, আমাদের হচ্ছে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। কাকে শেয়ার করবে, তোমার বন্ধুদেরকে শেয়ার করো।